এদিকে মাইকে ঘোষণা দিয়ে জুলাই মাঠে নামলো আওয়ামী লীগ ছাত্রলীগ। সারা দেশে বিএনপি নেতাদের কুকুরের মতো পেটাচ্ছে আওয়ামী লীগ। এই জুলাইয়ের মধ্যে বিএনপির পতন ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। এরই মধ্যে এই মাসেই দেশে ফেরার ফাইনাল ডেট দিয়েছেন তিনি। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে স্লোগান দেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা এবং বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা। এটা কি এটার ইঙ্গিত যে তারা রুদ্র মূর্তি ধারণ করতে চলেছে? আওয়ামী লীগ এতটা শক্তি পাচ্ছে কোথায়? সরকারি দলের মিছিলে হামলা করছে। শহীদ ওসমান হাদি মারা গেল, আরো কত ভাই মারা গেল, খুনি ছিল। তারা আজকে জেলের মধ্যে, তারা আজকে দেশের বাইরে কত উন্নত জীবনযাপন করতেছে, অনেককে আবার মুক্তি দিতেছে বিএনপি সরকার। এখন এই সরকারের কাছে আশাই করা যায় না যে তারা জুলাই হত্যাকারী যারা তাদের বিচার তারা করবে, এটা আদৌ আশা করা যায় না। আজ 1 জুলাই, 2 বছর আগে এই জুলাইকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং পরবর্তীতে 36 দিনের মাথায় শেখ হাসিনার সরকারের পতন হলো। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আজ 1 জুলাই, 2 বছর আগে এই জুলাইকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং পরবর্তীতে 36 দিনের মাথায় শেখ হাসিনার সরকারের পতন হলো। আন্দোলনটা যদিও কোটা বিরোধী আন্দোলন ছিল, যে সরকারি চাকরিতে কোটা চায় না। সেই আন্দোলনটা যে কোনো কারণেই হোক ডাইভার্ট হলো এবং ডাইভার্ট হওয়ার পরে সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন শুরু হলো। সরকার পতনের আন্দোলনটা ডে 1 থেকেই মাথায় ছিল কিনা এরকম অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল পরবর্তীতে, এবং সেই প্রশ্নগুলোর একটু আধটু সমাধানও বোধহয় আমরা পেয়েছিলাম, যে এটা কোটা বিরোধী আন্দোলন ছিল নাকি অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এভাবে এন্ট্রি নিয়ে এভাবে শেষ করা হবে। মূলত সেটা শেখ হাসিনা সরকার পতনেরই আন্দোলন ছিল। পরবর্তীতে প্রফেসর ইউনূসের ক্ষমতা গ্রহণ, তার বিভিন্ন ধরনের বক্তব্য, তার 1.5 বছরের শাসন আমল, জুলাই যোদ্ধাদের নানা ধরনের অ্যাক্টিভিটিস, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দেওয়ার পরে আমরা ভালো একটা বাংলাদেশ পেলাম কিনা, এরকম নানা ইকুয়েশন গত 1.5-2 বছর ধরে চলছে। কিন্তু তার কোনো সমাধান পেয়েছি কি আমরা? যখন ঘটা করে দেশে জুলাইয়ের বর্ষপূর্তি, দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে, সরকারি আয়োজন রয়েছে, সরকারি দলের আয়োজন রয়েছে, সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজন রয়েছে, বিরোধী দলের জামাত, এনসিপি সহ বিভিন্ন তাদের মতাদর্শের বিরোধী দলের আয়োজন রয়েছে, ঘটা করে 36 দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন প্রশ্ন একটাই, সেটা হচ্ছে জুলাই যে এসেছে সেই জুলাইয়ের বেনিফিটটা কারা পেয়েছে এবং জুলাই যোদ্ধারা সত্যিকার অর্থেই আমাদের একটা ভালো বাংলাদেশ দিতে পেরেছেন কিনা। চলুন একটু আলোচনা করে 5 আগস্ট 2024 থেকে পরবর্তী 2 বছর প্রায় এই সময়টার গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আমরা আলোচনা করে বুঝে ওঠার চেষ্টা করি, যে জুলাই আন্দোলনের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে নাকি অন্য কেউ পকেটে ভরেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই ফিরে এসেছে, দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে ঘটা করে, সরকারি আয়োজন রয়েছে, বেসরকারি আয়োজন রয়েছে এবং 36 দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই মুহূর্তেই আমরা যদি 5 আগস্ট থেকে শুরু করি, যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপর থেকে বাংলাদেশ কি শেখ হাসিনাকে যেভাবে আমরা খারাপ সরকার, খারাপ উপাধি দিয়েছিলাম, তারপরে বাংলাদেশ কি ভালো একটা সরকার পেয়েছে, ভালো একটা শাসন পেয়েছে, ভালো একটা বাংলাদেশে রূপান্তরিত হতে পেরেছি কি আমরা? এই প্রশ্নের সমাধান খুঁজতে গেলে আমরা কি পাই? আমরা দেখলাম যে 5 আগস্টে পতনের পরে যেটা হলো সেটা হচ্ছে যে গণভবন আক্রান্ত হওয়া এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা দেখলাম যে বঙ্গবন্ধু আক্রান্ত হলেন, মুক্তিযুদ্ধ আক্রান্ত হলো। সারা দেশে মুজিবনগরে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যগুলো, অন্তত 3 শতাধিক ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ব্যাপারগুলো আমরা দেখেছি, সারা দেশে সেই ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর এমন কোনো ভাস্কর্য, মুরাল নেই যেটা যেটাতে আঘাত লাগেনি, এবং একেবারে বলা যায় যে আয়োজন করে, সরকারি বুলডোজার নিয়ে এসে আয়োজন করে সেটা ভাঙা হয়েছে এবং কোনো কোনো বাহিনীর সদস্যদেরও আমরা সেগুলো ভাঙতে দেখেছি, যে দৃশ্যগুলো হয়তো বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত ছিল না।
জুলাই আন্দোলনটা সত্যিকারের কোটা আন্দোলন ছিল কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হয়েছে এবং পরবর্তীতে বিশেষ করে হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অনেকের কথাবার্তায় যেমন হান্নান মাসুদ বলেছেন যে তাদের 15 বছরের একটা পরিকল্পনা, একটা প্রজেক্ট ছিল, যে 15 বছরের প্রজেক্টটা নিয়ে তারা ঢাকার কোনো একটা জায়গায় একটা ফ্ল্যাট মানে ভাড়াও নিয়েছিলেন এবং সেখানে সেই পরিকল্পনা বাস্তবায়নের ছক কষা হচ্ছিল। তার মানে জুলাই আন্দোলনটা কোটা বিরোধী যে আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনটা আদতে কোটা বিরোধী আন্দোলন ছিল না। চেষ্টা শুরু হয়েছিল 2018 সালেই নুরুল হক নূরের নেতৃত্বে যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন থেকেই মূলত সরকার পতনের আন্দোলন ছিল এবং জুলাই যোদ্ধাদের অনেকের বক্তব্যে সেটা প্রমাণিতও হয়েছে। তারা বলেই ফেলেছেন যে 2018তেই ঘটনাটা ঘটতো, নানা কারণে নুরুল হক নূরের নানা ব্যর্থতার কারণে সেটা হয়নি, যেটা 2024-এ এসে হলো। তার মানে এটা সরকার পতনের আন্দোলন ছিল। এবং আমরা যে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন হলো, অর্থাৎ কোটা মুক্ত বাংলাদেশ আমরা পাওয়ার তো সংগ্রাম করলাম, পরবর্তীতে দেখলাম যে নতুন করে আবার কোটা প্রতিস্থাপিত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করার যে আন্দোলন, সেই আন্দোলনকারীরা আন্দোলন শেষে জুলাই যোদ্ধা কোটা নিতে শুরু করলো, পেতে শুরু করলো এবং দেওয়া শুরু হলো তাদেরকে। এখানেই প্রশ্ন উঠেছে যে আদতে সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল কিনা, এবং প্রশ্নের সমাধানটাও খুব পরিষ্কার, সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল না, সেটা শেখ হাসিনা পতন রেজিম চেঞ্জের আন্দোলন ছিল। সেখানে বিদেশি সহযোগিতা ছিল কিনা সেই প্রশ্নও বারবার এসেছে, ডিপ স্টেটের কথা বলা হয়েছে এবং ডিপ স্টেটের কথা স্বীকারও করে নেওয়া হয়েছে বিভিন্নভাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা প্রকাশ্যেই স্বীকার করেছেন যে ওই সময় আন্দোলনের শেষ দিকে এসে মার্কিন দূতাবাসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। আন্দোলনের অন্যতম অংশীদার ফরহাদ মাজার ডিপ স্টেটের কথা স্বীকার করেছেন। এই ব্যাপারগুলো আছে এবং আন্দোলনের পরে আমরা দেখেছি যে ইউএসএইড, সেই বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, সেই ইউএসএইড বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে ইউএসএইড বাংলাদেশে রাজনীতি প্রভাবিত করার জন্য কত মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। সুতরাং মানে একটা বাইরের প্রভাব ছিল, এটা তো মানে বোঝাই যায়। আবার যখন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর ইউনুস গিয়ে এটাকে মেটিকুলাস ডিজাইন বললেন, তখন জুলাই আন্দোলন আসলে বিতর্কিত হয়ে গেল। এটা যে অধিকার আদায়ের আন্দোলন ছিল না, কোটা বিরোধী আন্দোলন ছিল না, সেটা প্রফেসর ইউনুস একেবারে পরিষ্কার করে দিলেন। তিনি বললেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে এবং মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন। পরবর্তীতে আমরা ডক্টর ইউনুসকে দেখলাম যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি রিসেট বাটন পুশ করলেন। অর্থাৎ এই আন্দোলনের অগ্রভাগে যারা ছিলেন কিংবা এই আন্দোলনের পরিকল্পনাতে যারা ছিলেন, তারা মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে দিতে চাইলেন এবং মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো জুলাই আন্দোলনকে। একটা দেশের মানে জন্মের ইতিহাসের সঙ্গে একটা সরকার পতনের আন্দোলনকে তুলনা করতে শুরু করা হলো এবং ঘটা করে প্রকাশ্যে 1947-এর ভারত পাকিস্তান ভাগকে ওন করা হলো এবং 24কে বেশি করে ওন করা হলো। মাঝখানে মানে 52 কিংবা 71 তাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল। তখনই বিতর্ক শুরু হলো যে এই আন্দোলনটা আসলে কাদের আন্দোলন ছিল। সেই বিতর্কের মাঝে এই বিতর্ক তো হলোই এবং জুলাই আন্দোলনকে জুলাই যোদ্ধারাই তারা নানা রকমের বিতর্কিত কথা বলে এক ধরনের বিতর্কিত অবস্থানে নিয়ে গেলেন। অর্থাৎ জুলাই আন্দোলনের যে একটা ফ্রেশ একটা ইমেজ ছিল, সেই ইমেজটা তারাই নষ্ট করলেন। নেতৃত্বে ছিলেন ডক্টর ইউনুস, যিনি এই নষ্টের আসলে পালের গোদা, তিনি নিজেই এটাকে নষ্ট করেছেন। আবার প্রফেসর ইউনুসের এই আন্দোলন কিংবা এই পরিকল্পনার সঙ্গে মানে একাত্ম থাকার ব্যাপারটা নানা কর্মকাণ্ডে উঠে আসে। প্রফেসর ইউনুস যখন এখানে আন্দোলন চলে, সরকার পতন হয়, তখন ফ্রান্সে ছিলেন। তিনি পরবর্তীতে বললেন তিনি কিছুই জানতেন না এগুলোর, দু একটা পত্রিকাতে খবর টবর দেখতেন। তাকে আহ্বান জানানো হলো, তিনি আসলেন, তিনি দায়িত্ব নিলেন। এর আগেও 1/11-এর সময় তাকে দায়িত্ব দেওয়ার প্ল্যান ছিল, যেটা 2006-এ তার নোবেল প্রাপ্তির পরেই 2007-এর দিকে ঘটনা ঘটল। কিন্তু তখন তিনি দায়িত্ব নিলেন না, কারণ তাকে বলা হয়েছিল 3 মাসের জন্য দায়িত্ব নিতে হবে। আমরা দেখেছি যে তৎকালীন এনবিআর-এর চেয়ারম্যান তিনি সরাসরি এই প্রসঙ্গে কথা বলেছেন যে ডক্টর ইউনুসের মুখে তিনি শুনেছেন যে 3 মাসের জন্য দায়িত্ব দিতে চেয়েছিল বলে তিনি নেননি। পরবর্তীতে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন মানে প্রায় 2 বছরের মতো ক্ষমতায় থাকলো, তখন তিনি আফসোস করেছেন যে তিনি যদি জানতেন যে এত দীর্ঘ সময় থাকা যাবে, তাহলে এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে না বলতেন না, যেটা পরবর্তীতে 2024 সালে আসলো এবং তার নানা ধরনের মেটিকুলাস ডিজাইনে আমরা বুঝতে পারলাম যে তিনি মানে রাজনীতি মুক্ত, রাজনীতির বাইরের শক্তি নিয়ে বাংলাদেশের ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে চান। 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনও তিনি দিতে চাননি, এটা বিএনপি নেতাদের কথাতে স্পষ্ট। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদেই স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন দিতে তো মানে নানা ধরনের অজুহাত দেখাচ্ছিল এবং তাদের সেই অজুহাতের কারণে নির্বাচনটা যেন তারা দিতে বাধ্য হয়, এই কারণে অনেক কিছুতে বিএনপি হ্যাঁ বলেছে। পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি গণভোট মানেনি, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যায়নি, যাবে না, এটাই স্বাভাবিক।
মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে এই প্রফেসর ইউনূসের 1.5 বছরে চরমভাবে। মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় দেওয়া হয়েছে, জুতা মারা হয়েছে, গালে মুখে জুতা মারা হয়েছে, মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। মুক্তিযোদ্ধার কবরে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার গোরস্থানে আগুন দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ মুক্তিযুদ্ধ অনেক বড় একটা টার্গেট ছিল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য যেগুলো একেবারে মানে আনুষ্ঠানিকভাবে সেগুলো ভাঙা হয়নি। এমনকি সরকারি পৃষ্ঠপোষকতায় ডক্টর ইউনূস আমরা দেখেছি বিজয় সরণিতে 52 থেকে 71 যে স্মৃতিময় একটা ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্য ভেঙে ফেলে বুলডোজার দিয়ে নিজেরা ভেঙে ফেলেছে, কারণ তারা সেখানে জুলাই ভাস্কর্য তৈরি করবে। মুক্তিযুদ্ধকে মুছে ফেলে, 52কে মুছে ফেলে জুলাইয়ের ভাস্কর্য তৈরি করবে, এই চিন্তা তাদের মাথায় এসেছে। অথচ জুলাই ভাস্কর্য তৈরি করতে হলে তো স্বতন্ত্র অনেক জায়গা রয়েছে, যেমন আমরা শাহবাগ মোড়ে করতে দেখেছি, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্য, 52 ভাষা আন্দোলনের ভাস্কর্য ভেঙে ফেলে যখন ওখানে পরিকল্পনা হয় এখানে জুলাই স্মৃতি মোটিভ তৈরি করা হবে, তখনই প্রশ্ন জাগে যে আদতে কি পরিকল্পনা এদের মাথাতে ঘুরছে। 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কথা না হয় বাদই দিলাম, যে সে এটা হয়তো ভেবেছে যে এটা আওয়ামী লীগের, এটা শেখ হাসিনার বাবার বাড়ি, শেখ হাসিনার মানে শেকড় পর্যন্ত উৎপাটনের চেষ্টা করা হয়েছে, সেই আলোচনা না হয় বাদই দিলাম। এখন আসি জুলাই যোদ্ধারা প্রফেসর ইউনূসের 1.5 বছরে কি করেছে। সব থেকে বেশি জুলাইকে বিতর্কিত করেছেন কিন্তু জুলাই যোদ্ধারাই। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান যেমন প্রতিষ্ঠিত করা হয়েছে, অন্যদিকে ভারতে কিন্তু ইলিশ মাছও পাঠানো হয়েছে। এই ব্যাপারগুলোতে যেমন দেখেছি, তেমনি প্রফেসর ইউনূস যমুনায় বসে থেকে ছাত্রদের পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে না গিয়ে তিনি মবের টেবিলে নিয়ে এসেছেন এবং ছাত্রদের দিয়ে এই দেশে মব প্রতিষ্ঠিত করেছেন। তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন মবের একেবারে প্রকাশ্যে। তথাকথিত জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীকে সারা বাংলাদেশে শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজে তিনি উৎসাহিত করেছেন এবং একটি ঘটনাতেও কোনো বিচার হতে আমরা দেখিনি। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।